আজকে আমি তোমাদের সাথে জেনারেল জার্নাল এন্ট্রি নিয়ে কথা বলবো। কারণ এটি যারা উইক স্টুডেন্ট তাদের পরীক্ষায় একটা ভালো নাম্বার পাওয়ার একটা সাপোর্টিং পয়েন্ট। রিমেম্বার, আশিকুর রহমান, স্টপ ভিডিও। কি বললাম বলো? অনেকগুলো কঠিন অধ্যায়ের মাঝে হঠাৎ হঠাৎ করে পরীক্ষায় দেখবে পার্ট সি বা বিতে প্রশ্ন পড়েছে জেনারেল জার্নাল এন্ট্রি। তো জাবেদা দিলে যেটি সুবিধা হয়, একটা পারলে 1 নাম্বার, 10টা পারলে 10 মার্কস। যে একটা থিওরিটিক্যাল প্রশ্ন না লিখে 7টা জাবেদা উত্তর করাটা ওয়াইজ ডিসিশন। আবার অনেক সময় 4টা জাবেদা 8 নাম্বার বা 5টায় 10 নাম্বারও পড়ে। তো জাবেদা হাউ টু ক্যালকুলেট। কমার্স ছাড়া এখানে কি অন্য ব্যাকগ্রাউন্ডের কোনো স্টুডেন্ট আছে যারা কমার্স পড়েনি? তোমাদের মধ্যে কেউ কি আছো সায়েন্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডে? আচ্ছা, যদি না থাকো কোনো অসুবিধা নেই, থাকলেও সমস্যা নেই। দেখো, আমরা খুব সহজ করে শিখবো ইনশাল্লাহ। কিছু বেসিক নিয়ম আমি বলবো, শুধু সেগুলো বুঝে নিলেই হবে। দেখো, ইমালি ভ্যালি ইজ লাইসেন্স ডেন্টিস্ট, একজন লাইসেন্স প্রাপ্ত দন্ত বিশেষজ্ঞ। ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল 2021, 2021 সালের এপ্রিল মাসে দ্য ফলোইং ইভেন্টস অ্যান্ড ট্রানজাকশনস, নিচের ঘটনা এবং লেনদেনগুলো অকার্ড ইন হার বিজনেস, তার ব্যবসায় সংঘটিত হয়েছে। দেখো, এখানে দুটো শব্দ ব্যবহার করা হয়েছে, একটা হলো ইভেন্টস মানে ঘটনা, আর একটা হলো ট্রানজেকশনস লেনদেন। মনে রাখবে, লেনদেন ঘট সকল ঘটনা সকল লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনা লেনদেন নয়। লেনদেন হতে হলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হয়। আর্থিক অবস্থার পরিবর্তন হলেই কেবলমাত্র জাবেদা দিব। যদি প্রতিষ্ঠানের মালিকের কোনো বাসাবাড়ির ব্যক্তিগত খরচ করে থাকে মালিক, তাহলে কোনো জার্নাল এন্ট্রি আমাদেরকে দিতে হবে না। রিমেম্বার, ট্রানজেকশন হলেই আমরা একমাত্র জাবেদা দিব। ট্রানজেকশন শব্দের অর্থ হলো লেনদেন, আর লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হয়। এবার একটা একটা করে জাবেদা আমি পড়ছি এবং আমরা চেষ্টা করব বেসিকটা বুঝতে। 1 তারিখে ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ ইন হিজ বিজনেস। এমিলি ভ্যালি, যিনি প্রতিষ্ঠানের মালিক, তিনি ব্যবসায় 20,000 টাকা বিনিয়োগ করলো। এখানে বাংলা অর্থগুলো আমি কিভাবে করি খেয়াল কর। ইনভেস্টেড সবগুলোই পাস্ট টেন্সে লেখা থাকে, এটার বাংলা অর্থ হলো করলো। পেইড মানে পরিশোধ করলো, পার্সেস মানে ক্রয় করলো। তাহলে বাংলা অর্থগুলো বুঝতে পারছো সবাই? সো ইনভেস্টেড মানে বিনিয়োগ করলো 20,000 টাকা ক্যাশ টাকা তার ব্যবসায়িক প্রতিষ্ঠান। 9, 10 এবং ইন্টারমিডিয়েটে পড়েছো। ব্যবসায়িক প্রতিষ্ঠানে মালিক যদি কোনো কিছু বিনিয়োগ করে, তাহলে মূলধনকে ক্রেডিট করতে হয়, ক্যাপিটাল। মনে রাখতে হবে, এই জার্নাল যিনি দিচ্ছেন তিনি হলেন প্রতিষ্ঠানের ম্যানেজার, এবং আমরা সবাই আমাদেরকে প্রতিষ্ঠানের ম্যানেজার ভাববো। রিমেম্বার, আমরা যখন জার্নালটা দিব আমরা প্রতিষ্ঠানের মালিক ভাববো না, ম্যানেজার। প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে আমাদের দায়িত্ব হলো প্রতিষ্ঠানে নগদ টাকা আসলে তা গ্রহণ করা, নগদ টাকা চলে গেলে তা প্রদান করা। এবং সহজ একটা জাবেদা হলো ক্যাশ বা নগদ টাকা এলে ডেবিট, ক্যাশ টাকা চলে গেলে ক্রেডিট। আমি আবার বলছি, ক্যাশ বা নগদ টাকা এলে ডেবিট, ক্যাশ টাকা চলে গেলে ক্রেডিট। তো প্রথম যে জাবেদাটা আছে, তাহলে মালিক 20,000 টাকা ব্যবসায়ী বিনিয়োগ করলো। বলো, এই লেনদেনের ফলে অ্যাজ এ ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানের পক্ষে তুমি কি পেয়েছো? 20,000 টাকা ক্যাশ টাকা পেলে। ক্যাশ টাকা এলেই ডেবিট, আর ক্যাশ টাকা চলে গেলেই ক্রেডিট, এই দুইটার ট্রানজেকশন মনে রাখবে। কাজে ক্যাশ টাকা এলো ডেবিট 20,000, আর মালিক যদি প্রতিষ্ঠানে কোনো টাকা প্রদান করে তার জন্য ক্যাপিটালকে ক্রেডিট করতে হয়। রিমেম্বার, মালিক যাই দিক না কেন, মালিক প্রতিষ্ঠানে যেটা দিবে সেটা ডেবিট, মালিক দিলেই ক্যাপিটাল ক্রেডিট। উদাহরণস্বরূপ, মালিক তার বাসায় ব্যবহৃত ফার্নিচার দিল 50,000 টাকার, আমরা লিখবো ফার্নিচার ডেবিট, ফার্নিচার পেলাম প্রতিষ্ঠানে, মালিক দিয়েছে ক্যাপিটাল ক্রেডিট। মালিক তার ব্যাংকে রক্ষিত টাকা আমাদেরকে দিয়ে দিল, তাহলে আমরা ব্যাংকে সরাসরি ক্যাশ বক্সে টাকা না পেয়ে ব্যাংকে জমা টাকা পেলাম, তাহলে ব্যাংক বা ক্যাশ টাকা ডেবিট, মালিক দিয়েছে ক্যাপিটাল ক্রেডিট। মালিক তার একটি বিল্ডিং দিয়ে দিয়েছে, হ্যাঁ, 5 কোটি টাকা দামের, সো আমরা বিল্ডিং পেলাম, বিল্ডিং ডেবিট, মালিক দিল ক্যাপিটাল ক্রেডিট। এটা হলো 1 নাম্বার জার্নালের বৈশিষ্ট্য। 2 নাম্বার দেখো, হায়ার্ড সেক্রেটারি রিসিপশনিস্ট। হায়ার্ড মানে ভাড়া করা হলো একজন সেক্রেটারি রিসিপশনিস্টকে অ্যাট এ স্যালারি অফ টাকা 700 পার উইক। শর্ত হলো প্রত্যেক সপ্তাহে তাকে 700 টাকা বেতন দিতে হবে, পেয়েবল মান্থলি, যা পরিশোধ করতে হবে মাস শেষে।
তাহলে এইমাত্র একটা চুক্তিতে ভাড়া করা হয়েছে, কিন্তু তাৎক্ষণিকভাবে তাকে যেহেতু কোনো টাকা পে করি নাই, বা এখনো সে প্রতিষ্ঠানে জয়েনও করেনি, শুধুমাত্র সবেমাত্র হায়ার করলাম, যতক্ষণ পর্যন্ত তার মাস শেষ না হবে, যেহেতু তাকে আমরা টাকা পে করছি না, এই লেনদেনের ফলে যেহেতু এই মুহূর্তে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, এটি জাস্ট একটি ইভেন্ট, একটি ঘটনা, এটি কোনো লেনদেন নয়। তাহলে কাউকে হায়ার করলে কিন্তু এখানে উত্তর লিখে রাখতে হবে, ওই তারিখ লিখে, নো এন্ট্রি মানে কোনো জাবেদা হবে না। অথবা আরো লিখতে পারো, ইভেন্টস লিখে দিতে পারো। এটার নাম কি বলো? দিস ইজ এ ইভেন্ট, এটা একটা ঘটনা, নট ট্রানজেকশন। বাংলা অর্থ করো শারমিন সুলতানা। পেইড অফিস রেন্ট ফর দ্য মান্থ, টাকা 15। স্যার, 1 নম্বরটা ওইটা আরেকবার বোঝান। ইনভেস্টেড টাকা 20,000 ওই ক্যাশ ইন বিজনেস, নিচেরটা। এটা। হায়ার্ড মানে ভাড়া করা হলো, এ সেক্রেটারি রিসিপশনিস্ট, একজন সেক্রেটারি রিসিপশনিস্ট প্রতিষ্ঠানের জন্য ভাড়া করা হলো, একটা স্যালারি অফ টাকা 700 পার উইক। প্রত্যেক সপ্তাহে তাকে বেতন দিয়ে দিতে হবে 700 টাকা। পেয়েবল মান্থলি, যে টাকাটা পরিশোধ করব মাস শেষে। এক সপ্তাহে 700 টাকা হলে 4 সপ্তাহে 2800 টাকা আমরা তাকে দিব, কিন্তু মাস শেষে। এইমাত্র তার সাথে একটা চুক্তি হলো, তাকে ভাড়া করে নিলাম, কিন্তু এই ভাড়া করার ফলে প্রতিষ্ঠানের কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হলো না 1 তারিখেই। তাহলে 1 তারিখে যেহেতু প্রতিষ্ঠানে কোনো ক্যাশ টাকা এলোও না, ক্যাশ টাকা গেলও না, কেউ আমার কাছে টাকা পাবেও না, কারোর কাছে আমরাও পাবো না, সো এটি কোনো লেনদেন নয়। পরীক্ষার হলে উত্তরে লিখতে হবে নো এন্ট্রি মানে কোনো জাবেদা হবে না, অথবা ব্র্যাকেটে লিখে রাখবে একটি ইভেন্ট মানে এটা একটা ঘটনা। এভরি স্যার, ক্লাস। এটা আমরা 1 তারিখের হিসাব করতেছি বলে, আচ্ছা এটা আছে আপনার মাস শেষের হিসাব হিসাবে যাবে না? নো, জার্নাল এন্ট্রি যেদিন করো জি শুধু স্যার। সেই দিনের হিসাবই হয়, ঠিক আছে? আচ্ছা। জি। বকেয়া থাকতে পারতো, কিন্তু আমরা সেটা এখনো হায়ার করেছি, এখনো তো প্রতিষ্ঠানে 1 সেকেন্ডও কাজ করেনি, তো তার কাছে আমাদের কোনো জি ঋণ। স্যার। পেইড অফিস রেন্ট, পেইড মানে পরিশোধ করা হলো, অফিস রেন্ট মানে অফিসের ভাড়া, ফর দ্য মান্থ টাকা 1500। ওই মাসের জন্য বলছে, এপ্রিল মাসের ভাড়া 1500 টাকা পরিশোধ করা হলো। তাহলে পেইড এর বাংলা হলো পরিশোধ করা হলো। তাহলে এই লেনদেনের ফলে আমি দেখলাম প্রতিষ্ঠান থেকে 1500 টাকা চলে যাচ্ছে। মনে রাখতে হবে, প্রতিষ্ঠান থেকে টাকা গেলেই ক্যাশ টাকা ক্রেডিট, আর যে কারণে টাকাটা চলে যাবে ওই কারণটা ডেবিট। এখানে একটা খরচ হয়েছে, সে খরচের নাম হলো রেন্ট এক্সপেন্স বা অফিস রেন্ট। অ্যাকাউন্টিং এর ভাষায় সকল খরচের নাম হলো ডেবিট। রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচ, ডেবিট, একটা খরচ। পেইড মানে পরিশোধ করা হলো, ক্যাশ টাকা চলে গেলেই ক্রেডিট, ক্যাশ টাকা এলেই ডেবিট। সব থেকে ভালো পরামর্শ তোমাদের যারা একবারে নিউ কামার, আমি প্রত্যেকটা পড়ে পড়ে উত্তর করে যাচ্ছি, আর একবার রেকর্ডিং শুনবে। 2-1 দিন ক্লাস করার পরে সিস্টেমটা বুঝে যাবে যে আসলে সূত্র কতটা, বাংলা মিনিংটা আমি কিভাবে করছি। হ্যাঁ, তাহলে ক্যাশ টাকা চলে গেল, ক্রেডিট কেন চলে গেল? একটি খরচ পরিশোধ করেছি, তাই রেন্ট এক্সপেন্স ডেবিট। তাহলে একটা লার্নিং আমাদের হলো, অ্যাকাউন্টিং এর ভাষায় যত খরচ আছে খরচের টাইটেলটার নামই ডেবিট। যেমন স্যালারিস একটা খরচ, স্যালারিস সব সময় ডেবিট। রেন্ট মানে ভাড়া একটা খরচ, রেন্ট এক্সপেন্স ডেবিট। সাপ্লাইস এক্সপেন্স একটা এক্সপেন্স একটা খরচ, সাপ্লাইস এক্সপেন্স ডেবিট। রিমেম্বার, যে কোনো খরচ, ওয়েজেস একটা খরচ, খরচের নামটাই ডেবিট। অ্যাডভার্টাইজিং এক্সপেন্স একটা খরচ, খরচের নামই ডেবিট। 3 তারিখ খেয়াল করো, পরে বাংলা অর্থ তোমরা করো, তাহলে তোমরা শিখতে পারবে, সবসময় আমি না করে। সাফিয়া বলো, বাংলা অর্থ করো তো সাফিয়া। তিন, এই প্রশ্নটা। Purchased dental supplies on account from large pharma টাকা 6,000। তার বাংলা মানে অর্থ হচ্ছে বলো। সাপ্লাইজ ক্রয় করেছে হচ্ছে 6,000 টাকার ধারে। অন অ্যাকাউন্ট মানে বাকিতে, বাকিতে ধারে ধন্যবাদ। সাপ্লাইজ করা হয়েছে 6,000 টাকা। আচ্ছা, খেয়াল করি, আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখো। পারচেসড মানে ক্রয় করা হলো, ডেন্টাল সাপ্লাই, যেহেতু উনি একজন ডেন্টিস্ট, আর ওই প্রতিষ্ঠানের ম্যানেজার আমরা সবাই, তো প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে মালিক ক্রয় করে দিল, বা আমরাই ম্যানেজারই ক্রয় করলো বেসিক্যালি। এটি ডেন্টাল সাপ্লাইস ক্রয় করেছে, কিন্তু অন অ্যাকাউন্ট, বাকিতে। কার কাছ থেকে? লার্জ ফার্মার কাছ থেকে 6,000। এই লেনদেনের ফলে ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানের পক্ষে আমি কি গ্রহণ করলাম? সাপ্লাইজ বা মনিহারি গ্রহণ করলাম। মনে রাখতে হবে, সাপ্লাইজ যখন ক্রয় করবে তখন এটি প্রতিষ্ঠানের সম্পদ, কিন্তু ক্রয়কৃত সাপ্লাইজে যে অংশটা ব্যবহার করা হয় ওইটা হলো খরচ। আমি আবারও বলছি, সাপ্লাইজ বা মনিহারি এটা কেন সম্পদ?
একটা বিল্ডিং ক্রয় করলে যেমন 100 বছর ব্যবহার করা যায়, একটি মেশিন যেমন 20-50 বছর ব্যবহার করা যায় সম্পদ, সাপ্লাইজ বা মনিহারির মধ্যে একটি দামি ক্যালকুলেটর থাকতে পারে, একটি দামি কম্পিউটার থাকতে পারে, যা 10-20 বছর ব্যবহার করা যাবে, ওইটাও সম্পদ। একজন ডেন্টিস্ট দাঁত পুটিং করার জন্য যে মেশিনগুলো পারচেস করবে, তা তার প্রতিদিন ক্রয় করবেন, একবার ক্রয় করে 5-10 বছর ব্যবহার করবে। তো তাহলে এই লেনদেনের ফলে আমরা একটা সম্পদ পেলাম, বিল্ডিং মেশিনের মতো একটা সম্পদ, সেই সম্পদের নাম হলো সাপ্লাইজ। প্রতিষ্ঠানে সাপ্লাইজ এলো ডেবিট, প্রতিষ্ঠান থেকে কিছুই চলে যায়নি, বাকিতে ক্রয় করেছে। বাকিতে ক্রয় করলে একটি দায় সৃষ্টি হয় অ্যাকাউন্টিং এর ভাষায়। বাকিতে কোনো কিছু ক্রয় করলেই সেই দায়ের নাম হলো অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। সাপ্লাইজ ডেবিট, অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। জাবেদার কিন্তু ব্যাখ্যা লিখতে হবে। এই যে আমি লিখেছি, অ্যাকাউন্ট টাইটেলসও থাকবে, এক্সপ্লানেশনও থাকবে। ব্যাখ্যাটা পরে, আগে জাবেদা শেখো তারপর। তাহলে লাস্ট ফার্মার কাছ থেকে কিনেছো, এটি গুরুত্বপূর্ণ না, বাকিতে কিনলেই অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। স্মার্ট হলো ব্র্যাকেটে লিখে দেওয়া প্রতিষ্ঠানের নাম, কে টাকাটা পাবে। অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, তার নাম কি, লাস্ট ফার্ম। 10 তারিখেরটা পড়ে একজন বাংলা অর্থ করো, ফারজানা ইসলাম। পারফর্মড ডেন্টাল সার্ভিস অ্যান্ড বিল্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ টাকা 5100। বাংলা কি বলো? পারফর্ম ডেন্টাল সার্ভিসেস, দন্ত সেবা প্রদান করা হলো, অ্যান্ড বিল্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ টাকা 5100। এবং ইন্স্যুরেন্স কোম্পানিকে, একটা বীমা কোম্পানি, অ্যান্ড বিল্ড ইন্স্যুরেন্স কোম্পানিজ টাকা 5100। খেয়াল করো, যেহেতু উনি ডেন্টিস্ট, ওনার কাজই হলো দাঁত পুটিং করে দেওয়া বা দন্ত বিশেষজ্ঞ বিষয়ে যে সেবাগুলো আছে সেই সার্ভিসগুলো প্রোভাইড করা। উনি যেটা করেছেন, পারফর্ম মানে প্রদান করা হলো ডেন্টাল সার্ভিস, দন্ত সেবা, অ্যান্ড বিল্ড মানে লিখে রাখা হলো ইন্স্যুরেন্স কোম্পানির নামে টাকা 5100। অর্থাৎ যাদেরকে সেবা দিয়েছে উনি ইন্স্যুরেন্স কোম্পানির কোনো ম্যানেজার হতে পারে, হ্যাঁ, বা ইন্স্যুরেন্স কোম্পানির মালিক হতে পারে। কাজে তার নামে, ব্যক্তির নামে টাকা না লিখে রেখে প্রতিষ্ঠানের নামে টাকা লিখে রেখেছে। অ্যাকাউন্টিং এর ভাষায় আমরা ভবিষ্যতে যাদের কাছে টাকা পাবো এদেরকে কি বলা হয়? অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা টাকা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল। যেহেতু সে সেবা দিয়েছি কিন্তু টাকা এখনো সে দেয়নি আমাদেরকে, ঠিক আছে, এখানে বিল্ড আছে, বিল্ড শব্দের অর্থ হলো লিখে রাখা হলো বাকিতে। তাহলে ভবিষ্যতে টাকা পাবো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 5100। আর এই মুহূর্তে আমরা একটা সেবা দিয়েছি মানে এটা একটা আয় আমাদের। আয়, সার্ভিস সেবা, রেভিনিউ। সেবা আয় ক্রেডিট, যার ইংলিশ হলো সার্ভিস রেভিনিউ। এই লাইনটা ভালো করে দেখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। ভবিষ্যতে টাকা পাবো এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল বল, অ্যাকাউন্টিং এর ভাষা। অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার ডেবিট, এটা একটি আয় হয়েছে আমাদের, আয় হিসাবটার নাম হলো ইংলিশে সার্ভিস রেভিনিউ, বাংলা হলো সেবা আয় ক্রেডিট। সব সময়ই প্রায় সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়, ঠিক আছে। এখানে কঠিন আছে কিন্তু একবারে সহজ না, ম্যানেজমেন্টে পড়েছিল 2020 সাল। এর পরের 11 তারিখে একটা পড়ে বাংলা অর্থ করো দেখি, আমি নতুনদেরকে একটু সুযোগ দিচ্ছি, তারা। জিনিয়া আফরিন বুশরা পারবে? 11। Receive টাকা 1000 cash advance from Laboni for an implant. বাংলা কি হবে বলো তো? আহ, রিসিভড মানে গ্রহণ করা হলো 1000 টাকা, ক্যাশ টাকা। আবার তাহলে ম্যানেজার হিসেবে 1000 টাকা তো 1000, পেয়ে গেলে নাকি? হ্যাঁ, কিন্তু অ্যাডভান্স নিয়েছে, অগ্রিম। রিসিভ টাকা 1000 দাঁত ক্যাশ অ্যাডভান্স, অগ্রিম 1000 টাকা ক্যাশ টাকা গ্রহণ করেছে লাবণীর কাছ থেকে। ফর অ্যান ইমপ্লান্ট, ইমপ্লান্ট মানে দাঁত প্রতিস্থাপনের জন্য। ইমপ্লান্টেশন বলে না, দাঁত একটা তুলে ফেলে আর একটা পুটিং করে ফেলা। তো রিসিভ মানে এই মুহূর্তে ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানের পক্ষে আমি 1000 টাকা গ্রহণ করলাম, ক্যাশ টাকা এলো তাই ডেবিট। কিন্তু অ্যাডভান্স নিয়েছে, অগ্রিম, এখনো তো সেবা দিই নাই। ফ্রম লাবণী ফর অ্যান ইমপ্লান্ট, তার সাথে চুক্তি হয়েছে তার দাঁতটা ইমপ্লান্টেশন করে দেওয়া হবে, প্রতিস্থাপন করে দিব। 1000 টাকা সে আগে বায়না করে গেল, অ্যাডভান্স দিয়ে গেল। এই মুহূর্তে ক্যাশ টাকা পেলাম ডেবিট, কিন্তু এখনো আমরা দাঁত পুটিং করে দিই নাই, ইমপ্লান্টেশন করা হয়নি, বিধায় আমরা তার কাছে দায়ী। অগ্রিম সেবা আয় ক্রেডিট মানে সেবা এখনো আয় হয়নি, অগ্রিম সেবা আয় মানে সেবা আয় ক্রেডিট হবে কিন্তু আপাতত অগ্রিম মানে টাকাটা অ্যাডভান্স নিয়ে ফেলেছে।
তো ক্যাশ টাকা ডেবিট, অগ্রিম সেবা আয় ক্রেডিট, এর ইংলিশ হলো আনআর্নড সার্ভিস রেভিনিউ, যার বাংলা হলো অগ্রিম সেবা আয়। এবং এই ভাষাগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে। শুধু সার্ভিস রেভিনিউ ক্রেডিট হয়েছিল আয় হিসেবে, আর অগ্রিম সার্ভিস রেভিনিউ দায় হিসেবে ক্রেডিট। আমি তার কাছে দায়ী, কারণ সে ইচ্ছা করলে একদিন পরে সে টাকা ফেরতে নিয়ে যেতে পারে যদি সে মনে করে দাঁত ইমপ্লিমেন্টেশন করবে না। সো ক্যাশ টাকা ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট বা অগ্রিম সেবা আয়, অগ্রিম সেবা আয় ক্রেডিট। শাহরিয়ার তানভীর পড়ো পরেরটা, 20 তারিখ। মহুয়া আক্তার। Receipt টাকা 2100 cash for service performed from Mr. মুশফিক। নগদ টাকা গ্রহণ করা হলো সেবা সম্পাদন করা বাবদ মুশফিকের থেকে। 2100 টাকা। রিসিভড মানে গ্রহণ করা হলো, টাকা 2100, 2100 টাকা গ্রহণ করলাম ক্যাশ টাকা। ফর সার্ভিস পারফর্ম, সেবা প্রদান করে, এখানে কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে, এখানে কোনো বাকি না। তাহলে সেবা দিয়ে যদি টাকা পাই, তাহলে আমরা আবু বক্কর সিকদার, এটা আমরা টাকা পেলাম, ক্যাশ টাকা ডেবিট। কেন পেলাম? ফর সার্ভিসেস পারফর্ম। তাহলে ক্রেডিট জি কোনটা স্যার। হবে বলো? স্যার ক্রেডিট হবে যে সেবা সার্ভিস, দেওয়াটা হবে আর নগদ টাকাটা ডেবিট হবে। ক্যাশ টাকা ডেবিট, আর সেবা আই ক্রেডিট। সেবা এর ইংলিশ কি বলো? সার্ভিস, সার্ভিস রেভিনিউ। সার্ভিস। সার্ভিস রেভিনিউ ফর সার্ভিস পারফর্ম ফ্রম মিস্টার মুশফিক। ওকে। আচ্ছা, 30 তারিখ তারিখ পেইড সেক্রেটারি রিসিপশনিস্ট ফর দ্য মান্থ, টাকা 2800। পেইড মানে পরিশোধ করা হলো। এবার দেখো, সত্যি সেক্রেটারি রিসিপশনিস্ট যেদিন হায়ার করেছিলাম সেদিন তো কোনো টাকা পয়সার লেনদেন হয়নি, এই কারণে ট্রানজেকশন না। কিন্তু 30 তারিখে এসে পেইড মানে পরিশোধ করা হলো সেক্রেটারি রিসিপশনিস্টকে ফর দ্য মান্থ, টাকা 2800 টাকা। পুরো 1 মাস চাকরি করেছে, 2800 টাকা এখন পরিশোধ করে দিচ্ছে। তাহলে এই মুহূর্তে প্রতিষ্ঠান থেকে ক্যাশ টাকা এলো নাকি চলে গেল? এটি আমাদের প্রত্যেকটা লেনদেনের কাছে একটি কমন প্রশ্ন। ওই ঘটনার ফলে কি ক্যাশ টাকা এলো নাকি গেল? যদি চলে যায়, ক্যাশ টাকা ক্রেডিট, চলে গেছে স্যার। আর ক্যাশ টাকা এলে ক্যাশ টাকা ডেবিট। ক্যাশ টাকা চলে গেল, ক্যাশ ক্রেডিট, কিন্তু কেন গেল বলো তো? একটা খরচ হয়েছে, খরচটার নাম কে বলতে পারবে? বেতন প্রদান করাই। তাকে বেতন দিয়েছে, তাই না? স্যালারি স্যালারিস এক্সপেন্স। ইংলিশে কি বলবো আমরা? এই যে লিখে রাখছি দেখো, স্যালারিস এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। স্যালারিস ক্রেডিট। এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, সাদিয়া ইসলাম কে আছো তুমি? পরেরটা বলতে পারবে? 30 তারিখে পেইড টাকা 2400 টু লার্জ ফার্মা। কঠিন এটা যদিও। পেইড মানে পরিশোধ করা হলো 2400 টাকা লার্জ ফার্মাকে ফর অ্যাকাউন্টস পেয়েবল ডিউ। আগে দেখো, বাকিতে একবার ক্রয় করা ছিল। ফর অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদারকে বকেয়া টাকা পরিশোধ করা হলো। লার্জ ফার্মা আমাদের কাছে টাকা পেতো, এখানে দেখো 6000 টাকা, সেখান থেকে 2400 টাকা পরিশোধ করে দিচ্ছি। পেইড মানে পরিশোধ করা হলো। তাহলে এই মুহূর্তে 2400 টাকা চলে গেল, ক্যাশ টাকা ক্রেডিট। এখন ডেবিট নিয়ে ভাবতে হবে। ক্যাশ টাকা চলে গেলেই ক্যাশ টাকা ক্রেডিট, ক্যাশ টাকা এলেই ক্যাশ টাকা ডেবিট। ডেবিট কি হবে? যাকে আমি টাকাটা পে করছি, একটা দায় কমে যাচ্ছে, অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, পাওনাদারকে টাকা দিয়ে দিলাম, দায় কমে গেলে ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। এবার সামারি, যেহেতু একবারেই প্রথম তোমরা নিউ কামার, সবার জন্য জাবেদার কিছু বেসিক কথা এবার শুনে রাখ। আমরা পরেরটা শুরু করবো, ঠিক আছে? 7টা জাবেদা 2 দিনে শেষ করে দেবো, দিয়ে তারপরে তোমাদেরকে এলোমেলো প্রশ্ন করা হয়। একজন পড়ো, আবু বকর সিকদার পড়ো প্রশ্নটা। জারা খান এই জারা খান ইজ এটা কি লাইসেন্স সিপিডি, হ্যাঁ, যিনি হলো ওই যে একজন লাইসেন্স ডিউরিং প্রাপ্ত। দ্য হ্যাঁ, ফার্স্ট month সিপি। of operation for her business। স্যার পরে দেখা যায় না। The following events and transaction occurred। অকাউন্ট মানে সংগঠিত হলো। একটু শুনে নাও ছোট্ট করে। আগে একটু বলে রাখি, সকল জাবেদার কমন বা মৌলিক বিষয় হলো
আমরা যা শিখলাম, আমি কিন্তু সূত্র লিখে লিখে যদি শেখাতাম কষ্ট হতো। পরে অঙ্কের মানে যখন প্রশ্ন আমরা সলভ করব তখন কিছু সূত্র আসবে, সেগুলো শুনে নেব। প্রথম সূত্র, কোনো লেনদেনের ফলে ক্যাশ টাকা এলেই ক্যাশ টাকা ডেবিট, কোনো লেনদেনের কারণে ক্যাশ টাকা চলে গেলে ক্যাশ টাকা ক্রেডিট। এটা একটা কমন লাইন। দ্বিতীয় সূত্র, ব্যবসায়িক প্রতিষ্ঠানে মালিক যদি কোনো টাকা বিনিয়োগ করে, কোনো কিছু বিনিয়োগ করে, যাই দিক না কেন, প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে আমি যা গ্রহণ করব সেটা ডেবিট, মালিক দিলেই ক্যাপিটাল ক্রেডিট। তাহলে এটা একটা কমন ফর্মুলা। আর বাকিটা আমরা অঙ্কের প্যাটার্ন বুঝে আমরা সলিউশন করব। ঠিক আছে। সো প্রথম যে জুলাই মাসের 1 তারিখে রফিক ইনভেস্টের টাকা 20,000 ক্যাশ, রফিক প্রতিষ্ঠানের মালিক, প্রতিষ্ঠানে 20,000 টাকা বিনিয়োগ করল। তাহলে ম্যানেজার হিসেবে আমি 20,000 টাকা ক্যাশ টাকা পেলাম ডেবিট, মালিক দিল ক্যাপিটাল ক্রেডিট। এই দেখো, ক্যাশ টাকা ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এরপরে 2 তারিখ, হায়ার্ড সেক্রেটারি রিসিপশনিস্ট অ্যাট এ স্যালারি অফ টাকা 10,000 পার মান্থ। একজন সেক্রেটারি রিসিপশনিস্ট ভাড়া করা হলো, শর্ত হলো 10,000 টাকা প্রত্যেক মাসে তাকে বেতন দেওয়া হবে। দেওয়া হবে, কিন্তু এখনো তো তার সাথে কোনো, সে এখনো চাকরিতে জয়েন করেনি, সবে মাত্র আজকে হায়ার করলাম। কাজে দিস ইজ অ্যান ইভেন্ট, এটা একটা ঘটনা, কোনো লেনদেন নয়, কোনো জার্নাল হবে না। ঠিক আছে। মোহাম্মদ আব্দুল্লাহ শেখ, তুমি কি এটা বাংলা বলতে পারবে 4 তারিখেরটা? আব্দুল্লাহ শেখ। Purchased ta- purchased taka 1,500 of supplies on account from Nosaba Supply Company. মানে সাপ্লাইজ ক্রয় করা হয়েছে 1,500 টাকার অন অ্যাকাউন্ট বাকিতে ফ্রম হতে নওসা সাপ্লাই কোম্পানি থেকে বাকিতে। তাহলে 1,500 টাকার মণিহারি ক্রয় করেছো বাকিতে। হ্যাঁ। এই লেনদেনের ফলে প্রতিষ্ঠান ম্যানেজার হিসেবে তুমি কি গ্রহণ করলে? সাপ্লাই। তাহলে যা পেলে সেটা ডেবিট, ক্যাশ টাকা পেলে ক্যাশ টাকা ডেবিট, সাপ্লাইজ পেলে সাপ্লাইজ ডেবিট, ফার্নিচার পেলে ফার্নিচার ডেবিট। প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে যা পাবে সেটা ডেবিট। তাহলে এখানে সাপ্লাইজ ডেবিট, ক্রেডিট কোনটা বলো তো? অ্যাকাউন্ট পেবল। অ্যাকাউন্টস পেয়েবল। ভবিষ্যতে টাকা পরিশোধ করবো, অন অ্যাকাউন্ট লেখা আছে। এই অন অ্যাকাউন্ট শব্দের অর্থ হলো বাকিতে। বাকিতে। এই অঙ্কটা আগের নেয়, অনেকটা আগের অঙ্কের মতো। এটা বলো দেখি, সাফিয়া বলো, এটা পেইড অফিস রেন্ট অফ 900 টাকা ফর দ্য মান্থ। অফিস ভাড়া প্রদান করা হলো 900 টাকা। কি হবে? অফিস ভাড়া হচ্ছে ডেবিট, না অফিস ভাড়া হচ্ছে ডেবিট, ডেবিট আর নগদ টাকা হচ্ছে ক্রেডিট। ক্যাশ টাকা চলে গেলে ক্যাশ ক্রেডিট, কেন গেলে? একটা খরচ হয়েছে, অফিস রেন্ট এক্সপেন্স বা রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। এরপরটা একটু কঠিন তোমাদের জন্য, জুনিয়রদের জন্য। শারমিন সুলতানা পড়ে শোনা কেটে 9 তারিখ। completed a tax assignment and billed client টাকা 21,000 for service provided. Tax সেবা সম্পাদন করা হয়েছে এবং ক্লায়েন্টকে একটি বিল প্রদান করা হয়েছে 21,000 টাকার। কি হবে জাবেদা? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সার্ভিস রেভিনিউ হচ্ছে ক্রেডিট। জাবেদাটা সে সঠিক বলেছে, ঠিক আছে। দেখো, উনি তো লাইসেন্স সিপিডি, সকল সরকারি চাকরিজীবীদের ট্যাক্স পে করতে হয়, প্রত্যেকটা কোম্পানিকে সরকারকে ট্যাক্স দিতে হয়। তো ট্যাক্স দেওয়াটা সহজ, কিন্তু ট্যাক্স হিসাব করে বের করাটা একটু কঠিন। অনেক বিধি আছে, নিয়ম কানুন আছে। সো ওনার দায়িত্ব হলো ট্যাক্স অ্যাসাইনমেন্ট, মানে ট্যাক্সটার বিল, ট্যাক্সটা হিসাবটা ঠিক করে দেওয়া। কমপ্লিটেড মানে সম্পূর্ণ করলো। এই ট্যাক্স অ্যাসাইনমেন্ট একটি ট্যাক্স রিলেটেড কাজ। অ্যান্ড বিল্ড, এবং লিখে রাখা হলো ক্লায়েন্টের নামে 21,000 টাকা ফর সার্ভিস প্রোভাইডেড। এই সেবা দিয়ে 21,000 টাকা ক্লায়েন্টের নামে লিখে রাখলাম। তাহলে ম্যানেজার হিসেবে আমি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বুঝতে পারলাম এই প্রতিষ্ঠানের পক্ষে আমরা টাকা পাবো 21,000 টাকা। সো ভবিষ্যতে আমরা টাকা নিব, এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর সেবা দিয়েছি তাই টাকাটা নিব, সেবা দিলেই সার্ভিস রেভিনিউ ক্রেডিট। সেবা আয় ক্রেডিট, কারণ অ্যাকাউন্টিং এর ভাষায় আয় হলেই ক্রেডিট আর ব্যয় হলেই ডেবিট। তোমরা তো জানো, কমার্সিয়াল স্টুডেন্ট। অ্যাকাউন্টিং এর ভাষায় আয় হলেই ক্রেডিট আর ব্যয় হলেই তা ডেবিট। বলো, আশিকুর রহমান পড়ো 15 তারিখের ট্রানজেকশন।
অথবা হৃদয় হোসেন, কেউ একজন পড়ো। রিসিভ টাকা 3500, জিনিয়া আফরিন পড়তে পারবে, অথবা সাদিয়া ইসলাম। রিসিভ টাকা 3500, অ্যাডভান্স মানে ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। রিসিভ মানে গ্রহণ করা হলো, 3500 টাকা গ্রহণ করলাম, অগ্রিম গ্রহণ করলাম, মানে ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট, একটা ব্যবস্থাপকীয় পরামর্শ প্রদানের জন্য 3500 টাকা অগ্রিম গ্রহণ করলাম, যে অ্যাডভান্স। এটা জাবেদা কি হবে বলো দেখি, সাদিয়া এবং জিনিয়া আফরিন, তোমরা বলতে পারবে এটা জাবেদাটা? বলো আবু বকর সিকদার। স্যার ক্যাশ টাকা ডেবিট আর অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট। না, আমরা তো দায়ী না। ও হ্যাঁ, দুঃখিত, ঠিক বলেছো তুমি, অ্যাডভান্স গ্রহণ করেছো তাই না? জি স্যার। অ্যাডভান্স গ্রহণ করলে অ্যাকাউন্টস পেয়েবল বলেন, আমরা সেবা দিয়েছি তো, অগ্রিম সেবা আয় বলে এটাকে। হ্যাঁ, অগ্রিম সেবা আয় বলে এটাকে, অগ্রিম সেবা আয়। বুঝতে পারছো? জি আমি আবারও বলছি, দেখো, হ্যাঁ স্যার, revenue। রিসিভ টাকা 3500, 3500 টাকা গ্রহণ করা হলো, এই মুহূর্তে ক্যাশ টাকা পেলাম ডেবিট, কিন্তু অ্যাডভান্স গ্রহণ করেছে, মানে ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। বুঝতে পারছো? ব্যবস্থাপকীয় পরামর্শ প্রদান করব, এই কারণে অগ্রিম টাকা গ্রহণ করেছে। আমরা যদি অগ্রিম গ্রহণ করি তাহলে অগ্রিম সেবা আয়, অগ্রিম সেবা আয় ক্রেডিট, যার ইংলিশ হলো কি বলেছি বলো, আনআর্নড সার্ভিস রেভিনিউ। অগ্রিম সেবা আয়ের ইংলিশ বলো দেখি একজন, কি হবে বলো, আনআর্নড সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ। অগ্রিম সেবা আয় এর ইংলিশ হলো আনআর্নড সার্ভিস রেভিনিউ। এই দেখো লিখে রাখছি, ক্যাশ টাকা পেলাম ডেবিট, সেবা এখনো দিই নাই, ভবিষ্যতে দিব, অ্যাডভান্স গ্রহণ করেছে, তাহলে তার কাছে দায়ী হয়ে গেছে। দায় দুই ধরনের, বাকিতে পণ্য ক্রয় করলে দায়ী, তখন অ্যাকাউন্টস পেয়েবল লিখতে হয়। আর সেবা দিব বিধায় অগ্রিম টাকা নিয়েছি, এটা অগ্রিম সেবা আয়, এটিও দায়ী, এটি ইংলিশ হলো আর্নড সার্ভিস রেভিনিউ। তারপরেরটা পড়ো দেখি, সাফিয়া পড়ো, পরেরটা কি লেখা আছে? 18 তারিখ। রিসিভড ক্যাশ অফ টাকা 1200 ফর সার্ভিস কমপ্লিটেড ফর জনি কো কর্পোরেশন, হ্যাঁ, বা কর্পোরেশন। কোম্পানি, হ্যাঁ ঠিক। 1200 টাকা গ্রহণ করা হয়েছে। উম, কে পারবে বাংলা অর্থ সহ বলো দেখি, শারমিন সুলতানা। স্যার আমরা সেবা দিছিলাম, সেই টাকাটা পাইছি নাকি 1200 টাকা? জনি কর্পোরেশনের কাছ থেকে সেবা বাবদ গ্রহণ 1200 টাকা। জি হ্যাঁ। সেবা দেওয়ার মাধ্যমে ক্যাশ টাকা গ্রহণ করা হলো। ক্যাশ যেটা সার্ভিস হবে, রেভিনিউ। হ্যাঁ, রিসিভ ক্যাশ মানে ক্যাশ টাকা গ্রহণ করলে 1200 টাকা ফর সার্ভিস কমপ্লিটেড, সেবা প্রদান করেছে তাই। ক্যাশ টাকা পেলাম ডেবিট, সেবা দিলে সার্ভিস রেভিনিউ ক্রেডিট। পরেরটা ফারজানা ইসলাম পড়ো, আর তারপরেরটা আব্দুল্লাহ শেখ পড়ো। হ্যাঁ, 25 তারিখ পরে অর্থ সহ বলো। পেইড স্যালারি টাকা 100 ফর দ্য মান্থ। বেতন পরিশোধ করা হয়েছে 1000 টাকা। বলো তাহলে জাবেদাটা কি হবে, উত্তর বলবে না? স্যালারি আর ক্যাশ। ডেবিট, ক্যাশ ক্রেডিট। 30 তারিখেরটা পড়ে শোনাও একজন, আবু বকর সিকদার। জি স্যার বলেন।
বলছি 30 তারিখেরটা পড়ে শোনাও সবাইকে বাংলা অর্থ করে। জি স্যার। পেইড টাকা 40% অফ ব্যালেন্স ডিউ সরবা সাপ্লাই কোম্পানি। টাকা 40% টাকা বাকি রয়েছে আচ্ছা, সরবা তাহলে সাপ্লাই কোম্পানি। দুঃখিত, তোমার হচ্ছে না, একটু ভুল হয়েছে। প্রদান করা হয়েছে 40%। বা সাপ্লাই কোম্পানির 40% টাকা পরিশোধ করা হলো যা বাকি ছিল। হ্যাঁ, তোমার ভিডিওটা অফ গণসংযোগ করে ক্লাস করতেছো না কেন তুমি আজকে? আশিকুর রহমান। আচ্ছা, তাহলে 40% ব্যালেন্স পরিশোধ করা হলো, হ্যাঁ। পেইড মানে পরিশোধ করা হলো 40% টাকা অফ ব্যালেন্স ডিউ, মানে সে যে টাকা পাবে নৌশবা সাপ্লাই কোম্পানি আমাদের কাছে। দেখো আমরা এখানে 4 তারিখে 1500 টাকা সাপ্লাই ক্রয় করেছিলাম বাকিতে, তার 40% মানে 4 15 60 600 টাকা। 600 টাকা আমরা এখন নৌশবা সাপ্লাই কোম্পানির কাছে পরিশোধ করে দিচ্ছি, তাহলে 600 টাকা ক্যাশ টাকা চলে গেল, ক্যাশ গেলে ক্রেডিট। একটা দায় পরিশোধ হয়েছে, সেই দায় হলো অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। অ্যাকাউন্টস পেয়েবল নামে যে দায় লিখে রেখেছিলাম এতদিন, এখন অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় পরিশোধ করে দিলাম ডেবিট, ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট 600 টাকা। তাহলে এটি ছিল আরেকটি জার্নাল এন্ট্রি। আমরা আরেকটি অঙ্ক খুব দ্রুত আমি বোঝায় যাচ্ছি, অবশ্যই রেকর্ডিংটা শুনে বোঝার চেষ্টা করবে। এই অঙ্কটা মার্কেটিং ডিপার্টমেন্টে পড়েছে আমরা দেখছি। জেনারেল জার্নাল এন্ট্রি, যত বেশি শুনবে বোঝার চেষ্টা করবে উত্তরগুলো পারবে। 8 থেকে 10টা, কারণ জেনারেল জার্নাল এন্ট্রি যদি প্রপারলি বাংলা মিনিং করে করতে না পারো তাহলে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব কখনোই পারবে না, এবং সেক্ষেত্রে অবশ্যই পরীক্ষায় 15 থেকে 20 নম্বরের প্রশ্ন কিন্তু ছুটে যাবে, সলিউশন করা ডিফিকাল্ট হয়ে যাবে। আসো আমি 3 নম্বরটা 5 মিনিটের মধ্যে আমি পরে মিনিং করে উত্তর করে দিয়ে শেষ করছি, ঠিক আছে? আর আরো 4টা অঙ্ক আছে, মেবি আমরা আর একদিন দরকার হবে। জাবেদা 7টা প্রশ্ন, মেবি এখানে 8 এই পর্যন্ত মেবি। দুঃখিত, এটা তো ক্যাশ পেমেন্ট জার্নাল, সম্ভবত 7টা প্রশ্ন আছে এখানে জার্নালের জার্নাল এন্ট্রি, 7টা বা 8টা থাকতে পারে। তাকে আমরা পড়া শুরু করি, দেখি কত পর্যন্ত আছে এখানে, বোঝা যাবে। সো প্রবলেম 3, মিসেস আসমা ওপেন দ্য আসমা ড্রাই ক্লিনার নামে একটি প্রতিষ্ঠান শুরু করলো মিস আসমা অন September 1, 2016। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশন, তার কার্যাবলীর শুরুর মাসে দ্য ফলোইং ট্রানজেকশনস অকার্ড, নিচের লেনদেনগুলো সংঘটিত হয়েছিল। বোঝা যাচ্ছে এই অঙ্কে কোনো ইভেন্টস নেই, সবগুলো ট্রানজেকশন বা ঘটনা। দুঃখিত, সবগুলো লেনদেন, কোনো ইভেন্ট নাই, ট্রানজেকশনস। 1 তারিখে বলা হয়েছে আসমা ইনভেস্টেড টাকা 20,000 ক্যাশ। আসমা প্রতিষ্ঠানের মালিক, মালিক প্রতিষ্ঠানে 20,000 টাকা বিনিয়োগ করলো, ইনভেস্টেড মানে বিনিয়োগ করলো। ম্যানেজার হিসেবে আমি ক্যাশ টাকা পেলাম ডেবিট, মালিক কোনো কিছু দিলেই তার জন্য ক্যাপিটাল ক্রেডিট। মালিক যাই দিক ক্যাপিটাল ক্রেডিট, যেটা পাবো সেটা ডেবিট। ক্যাশ টাকা পেলাম ডেবিট, মালিক দিয়েছে ক্যাপিটাল ক্রেডিট। 2 তারিখ দা কোম্পানি পেইড, কোম্পানি পরিশোধ করলো 1,000 টাকা ক্যাশ, 1,000 টাকা নগদ ফর স্টোর রেন্ট, গোডাউনের ভাড়া বাবদ ফর সেপ্টেম্বর। তাহলে 1,000 টাকা পেইড মানে পরিশোধ করলাম, ক্যাশ টাকা চলে গেলে ক্যাশ টাকা ক্রেডিট। কেন পরিশোধ করলাম? একটা খরচ হয়েছে, সেই খরচটার নাম হলো রেন্ট রেন্ট এক্সপেন্স। এক্সপেন্স, ডেবিট। 3 তারিখে ট্রানজেকশন পারচেস ওয়াশার অ্যান্ড ড্রায়ার ফর টাকা 25,000। 25,000 টাকা দিয়ে ওয়াশার অ্যান্ড ড্রায়ার ক্রয় করা হয়েছে। পারচেস মানে ক্রয় করা হলো। ওয়াশার অ্যান্ড ড্রায়ার, যেহেতু লন্ড্রি ব্যবসায়, তার ক্লিনার সে মূলত, ওয়াশার অ্যান্ড ড্রায়ার ক্রয় করা হয়েছে 25,000 টাকা দিয়ে, যার মধ্যে পেইং টাকা 10,000 ইন ক্যাশ, 10,000 টাকা নগদে পরিশোধ করেছি। অ্যান্ড সাইনিং এবং স্বাক্ষর করে দিয়েছি 15,000 টাকা 6 মাসের মধ্যে পরিশোধ করব, 12% নোট পেয়েবল, 12% সুদ সহ। টাকাটা যখন 6 মাস পরে পরিশোধ করবো এই 15,000 টাকা, তখন 12% সুদ সহ পরিশোধ করব। যাক, এই মুহূর্তে এই লেনদেনের ফলে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে আমি ওয়াশার এবং ড্রায়ার নামে একটা মেশিন সংগ্রহ করেছি। এটা দুইটা জাবেদা হতে পারে, ওয়াশার অ্যান্ড ড্রায়ার ডেবিট, আর স্মার্ট ইংলিশ হতে পারে সাপ্লাইজ ডেবিট, 25,000 টাকা, কারণ এটা তার জন্য একটি মণিহারি। সাপ্লাইজ ডেবিট 25,000, পেইং টাকা 10,000 ক্যাশ, এই মুহূর্তে ক্যাশ টাকা চলে গেল 10,000, ক্যাশ টাকা ক্রেডিট 10,000। আর সাইনিং মানে নোটে স্বাক্ষর করে দিলাম, ভবিষ্যতে টাকা দিব, নোট পেয়েবল ক্রেডিট 15,000। স্বাক্ষর করে দিলে নোট পেয়েবল, মৌখিকভাবে বাকি রাখলে অ্যাকাউন্ট পেয়েবল। দুটোর মধ্যে পার্থক্য বোঝ। আমি পণ্য ক্রয় করলাম, পরে টাকা দিব, অ্যাকাউন্টস পেয়েবল, মৌখিক স্বীকৃতি। কিন্তু স্বাক্ষর করে দিলাম, পরে টাকা দিব, এটা নোট পেয়েবল। তাহলে সাপ্লাইজ ডেবিট 25,000, ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট 10,000, নোট পেয়েবল ক্রেডিট 15,000। আমি লিখে রাখছি এখানে, নিঃসন্দেহে বুঝতে পারবে। বা এই যে ইকুইপমেন্টস লিখেছে, আমি এটা ইকুইপমেন্ট লিখতে না লিখে সাপ্লাইসে তোমরা লেখো,
ক্যাশ টাকা এবং নোটস পেয়েবল। এরপরে দেখো পেইড মানে পরিশোধ করা হলো 2400 টাকা ফর এ 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। পেইড মানে পরিশোধ করা হলো 2400 টাকা ফর এ 1 ইয়ার অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স পলিসি। 1 বছরের দুর্ঘটনাজনিত বীমা করা আছে, তার জন্য 1 বছরের টাকা একবারে পরিশোধ করে দিলাম। এতটুকু বুঝতে পারছি, এই লেনদেনের ফলে টাকা চলে গেল, ক্যাশ টাকা ক্রেডিট 2400 টাকা। কিন্তু ডেবিটটা কি? এটা তো কোনো খরচ না। কারণ খরচ হতো যদি এই 1 বছর লেখা না থাকতো, তাহলে বলতাম ইন্স্যুরেন্স এক্সপেন্স। কিন্তু 1 বছরের টাকা যেহেতু একবারে দিয়ে দিচ্ছে, এটাকে প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স, মানে অগ্রিম বীমা খরচ। এটা আমার সম্পদ। প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট 2400 টাকা। তাহলে 1 বছরের টাকা যেহেতু দিয়েছে, এটাকে খরচ বলা যাবে না, এটাকে সম্পদ ভাবতে হবে। সেই সম্পদের নাম কি? প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স বা ইন্স্যুরেন্স পলিসি, যেভাবেই লেখো না কেন। এই যে আমি প্রিপেড ইন্স্যুরেন্স এক্সপেন্স, অগ্রিম বীমা খরচ 2400 টাকা ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট 2400 টাকা। 10 তারিখে রিসিভড বিল ফ্রম দ্য ডেইলি নিউজ। রিসিভ মানে গ্রহণ করা হলো, এ বিল, একটি বিল ফ্রম দ্য ডেইলি নিউজের কাছ থেকে ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ, টাকা 500। আমরা একটা বিল পেলাম। বিল মানে সম্মতিপত্র, সে আমাদেরকে 500 টাকা দিবে, কিন্তু কেন? ডেইলি নিউজ পেপার ফর, দুঃখিত, রিসিভড এ বিল, একটা বিল গ্রহণ করা হলো ফ্রম দ্য ডেইলি নিউজ পেপার ফর অ্যাডভার্টাইজিং দ্য ওপেনিং অফ দ্য শপ, টাকা 500 টাকা। আমরা যেদিন দোকানটা ওপেন করেছিলাম, এই ড্রাই ক্লিনার আসমা, সেদিন এই দোকানটা চালু করার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছিল 500 টাকার। এবার সে 500 টাকা আমরা পরিশোধ করি নাই, বিধায় ডেইলি নিউজ পেপার আমাদেরকে একটা বিল লিখে আমাদের কাছে জমা দিয়ে গেল। রিসিভ মানে গ্রহণ করলাম, কিন্তু কি টাকা না। বিলে অ্যাডভার্টাইজিং কোম্পানি 500 টাকার একটা বিল লিখে আমার প্রতিষ্ঠানে রেখে গেল যে আপনার কাছে 500 টাকা পাওয়া যাবে। কিন্তু কেন? এই বিজ্ঞাপন আমরা দিয়েছিলাম দ্য ওপেনিং অফ দ্য শপ, দোকান চালু করার জন্য। তাহলে এটা আমাদের একটা খরচ, কিন্তু খরচটা আমরা এখন টাকা দিই নাই, ভবিষ্যতে দিব। এই মুহূর্তে যেহেতু এটা একটা খরচ, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, আর দায় ক্রেডিট, কিন্তু সেই দায়টা কি নামকরণ করবে? অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট লিখে দিতে পারে। ভবিষ্যতে টাকাটা পরিশোধ করবো, এটাকে অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাকাউন্টস পেয়েবল বলে। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 500 টাকা। তাহলে আমাদের একটা খরচ হয়েছে বিজ্ঞাপন খরচ, আর বিজ্ঞাপন কোম্পানি 500 টাকার একটা বিল আমার প্রতিষ্ঠানে রেখে গেল। হ্যাঁ, ওকে। আসমা উইথড্র টাকা 700 ক্যাশ ফর পার্সোনাল ইউজ। মালিক ব্যক্তিগত প্রয়োজনে কোনো টাকা উত্তোলন করলে ক্যাশ টাকা ডেবিট, মালিক, সরি, ক্যাশ টাকা চলে গেল প্রতিষ্ঠান থেকে ক্রেডিট। মালিক কোনো কিছু উত্তোলন করলেই উত্তোলন ডেবিট। উত্তোলনের ইংলিশ উইথড্র না লিখে ড্রয়িং লিখতে হবে, ড্রয়িং ডেবিট, ক্যাশ টাকা ক্রেডিট। ড্রয়িং। আমাদের 7:45-এ ক্লাস শুরু হয়েছিল, অনেকে লেট করে এসছো, এই কারণে আমাদের সময় প্রায় শেষ। লাইনটা কেটে গেলে আমি রেকর্ডিংটা দিয়ে দিব, রেকর্ডিংটা শুনে নিবে সবাই। হ্যাঁ, অন টাইমে ক্লাসে আসবে এবং যে হোমওয়ার্ক দিয়েছে অন্যদের কাছ থেকে শুনে নেবে। দ্য কোম্পানি ডিটারমাইন্ড দ্যাট, কোম্পানি এটা নিশ্চিত হলো যে ক্যাশ রিসিভ ফ্রম লন্ড্রি সার্ভিসেস ফর দ্য মান্থ, এর টাকা 5000। সারা মাস ধরে লন্ড্রি সার্ভিস দিয়ে নগদ টাকা নিয়েছি 5000, আর বাকিতে 7000। ক্যাশ টাকা ডেবিট 5000, বাকিতে 7000, মানে ভবিষ্যতে নিব অ্যাকাউন্ট রিসিভেবল 7000। ঠিক আছে, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট 7 5 12,000। সময় শেষ হয়ে যাচ্ছে, বিদায় তাড়াহুড়ো করে বললাম।